তো যে খুব বীর, নিজের জীবনে খুশি থাকে এবং যে বড় থেকে বড় খাজানাকেও এমন ভাবে প্রত্যাখ্যান করে যেন তার কোনো মূল্যই তার কাছে নেই। এই শুনে সেনাপতি বলরাম হেসে উঠল। সে বলল, এমন মানুষ তো পৃথিবীতে কেউই নেই। তার মানে আমাকে কেউ মারতে পারবে না। আর হ্যাঁ, আমার কিছু জাদুকরী শক্তিও চাই। ঠিক আছে, তোর ভেতরে আমি কিছু জাদুকরী শক্তিও দিয়ে দিচ্ছি। এই বলে রাক্ষস কালো ধোঁয়া হয়ে গেল এবং সেখান থেকে অদৃশ্য হয়ে গেল, এবং তার পশুরা এদিক ওদিক ঘাস খাচ্ছিল। কিষান তার বাঁশি বের করল। আজ তো আবহাওয়া খুবই ভালো দেখছি। আকাশে কালো মেঘ জমেছে আর বাতাসও কি ঠান্ডা। আজ তো বাঁশি বাজাতে মন চাইছে আমার। এই বলে কিষান বাঁশি বাজাতে শুরু করল এবং নিজের সুরেই মগ্ন হয়ে গেল। কিছুক্ষণ পর আরেকজন রাখাল সেখানে এলো। ওহে কিষান, যখনই তুমি বাঁশি বাজাও কেবল মানুষেরই নয়, বন্য পশুরাও তোমার সুরে মগ্ন হয়ে যায় গো। কি করব, আমি একজন শিল্পী। যখনই বাঁশি বাজাতে মন চায় নিজেকে আর থামাতে পারি না যে। এভাবেই বাঁশি বাজাতে থেকো, বুঝলে? যখন তুমি জঙ্গলে বাঁশি বাজাও, সময় কখন কেটে যায় টেরই পাওয়া যায় না। তুমি তোমার এই প্রতিভাকে মহারাজ বিক্রমের সামনে তুলে ধরো না কেন? হতে পারে মহারাজ খুশি হয়ে তোমায় কিছু পুরস্কার দেবেন। না না, যে জিনিস আমার ভালো লাগে আমি তার জন্য অর্থ নিই না। আমার মহারাজের কাছ থেকে কোনো পুরস্কার চাই না। আমি আমার কাজ নিয়েই খুশি। আমাকে আর আমার স্ত্রীকে না খেয়ে থাকতে হয় না, এটাই আমার জন্য যথেষ্ট। অন্য রাখালটি সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর কিষান তার গরু, ছাগল ও ভেড়া নিয়ে নিজের গ্রামে ফিরে এলো। বাড়িতে পৌঁছে সে তার স্ত্রী রাধাকে সব ঘটনা বলল। আপনি আর আপনার বাঁশি, অবশ্য অন্য রাখাল ঠিকই বলেছিল। সারা জীবন পশু চড়ানোর চেয়ে ভালো যদি আপনার বাঁশির সুর রাজমহলের মহারাজকে একটু শোনানো যায়, তাহলে তিনি খুশি হয়ে আপনাকে কিছু পুরস্কার দেবেন। এতে আমাদের ভাগ্য বদলে যেতে পারে। তোমার কি মনে হয় যে অর্থ এলেই ভাগ্য বদলে যায়? দেখো রাধা, তোমার কাছে সোনার প্রাসাদ আর প্রচুর সোনার মুদ্রা থাকলেও তোমার পেট কিন্তু শুধুমাত্র দুটো রুটি দিয়েই ভরবে। তুমি সোনার মুদ্রা আর প্রাসাদ খেতে পারবে না কখনো। ব্যাস ব্যাস, যখনই আপনার সাথে অর্থের কথা বলি আপনি জ্ঞান দেওয়া শুরু করে দেন। ঠিক তখনই রাধা আর কিষানের কানে একটি আওয়াজ এলো। মনে হচ্ছে বাইরের রাজ্য থেকে কোনো ঘোষণা হচ্ছে, আমাদের গিয়ে দেখা উচিত। রাধা আর কিষান তাদের বাড়ির বাইরে এলো। সুন্দর নগরের একজন সৈনিক ঘোষণা করছিল, শোনো শোনো শোনো, মহারাজ বিক্রম তোমাদের গ্রামের কাছে জঙ্গলে অবস্থান করছেন। তিনি চান যে যদি গ্রামের কোনো বীর যুবক তার পোষা সিংহকে হারাতে পারে তাহলে তিনি তাকে প্রচুর পুরস্কার দেবেন। কিন্তু গ্রামের সবাই ভয় পেয়ে গেল। সৈনিক ঘোষণা করতে করতে সেখান থেকে চলে গেল। রাধা, মহারাজের মনে হয় তার পোষা সিংহ নিয়ে একটু বেশি অহংকার। তুমি এখানেই থাকো, আমি এখনই সিংহটাকে জব্দ করে আসছি। আমি জানি আপনি সিংহের মোকাবিলা সহজেই করতে পারবেন, তবে যদি মহারাজ খুশি হয়ে আপনাকে কিছু পুরস্কার দেন তাহলে কিন্তু অবশ্যই সেটা নিয়ে আসবেন। রাধা, তুমি তো ভালো করেই জানো যে জিনিস আমার ভালো লাগে সেটা করার জন্য কখনো আমি অর্থ নিই না। এই বলে কিষান সেখান থেকে চলে গেল। অন্যদিকে জঙ্গলে রাজা বিক্রম তার মন্ত্রীর সাথে অবস্থান করছিলেন। তাদের আশেপাশে 2-3 জন সৈনিক উপস্থিত ছিল। একটি খাঁচায় একটি সিংহ বন্ধ ছিল। মনে হচ্ছে এই গ্রামে কোনো বীর পুরুষ নেই যার এত সাহস আছে যে আমার সিংহের মোকাবিলা করতে পারে। ঠিক তখনই কিষান সেখানে পৌঁছালো।
আমি আপনার সিংহের মোকাবিলা সহজেই করতে পারি, তবে আমার হাতে যদি আপনার সিংহ মারা যায় তাহলে আপনি আমাকে শাস্তি দেবেন না তো? রাজা বিক্রম হাসতে লাগলেন এবং কিষানকে উপহাস করে বললেন, কে তুমি, যার নিজের শক্তির ওপর এত অহংকার? মহারাজ, আমি একজন রাখাল। এই শুনে রাজা বিক্রম কিছুটা ক্রুদ্ধ হলেন। রাখাল? এটা কোনো বাচ্চাদের খেলা নয়। খাঁচায় কোনো গরু, ছাগল বা মহিষ নেই যার মোকাবিলা তুমি করে ফেলবে। এটা একটা সিংহ, তাও আবার 3 দিনের ক্ষুধার্ত সিংহ। কেন নিজের প্রাণের শত্রু হচ্ছ তুমি, হ্যাঁ? মহারাজ, একবার সিংহের খাঁচাটা খুলে দিন, তারপর আপনি নিজেই জানতে পারবেন কে কার প্রাণ নেয়। রাজা বিক্রম ক্রুদ্ধ হয়ে উঠে দাঁড়ালেন এবং তার এক সৈনিককে ইশারা করলেন। সৈনিক সঙ্গে সঙ্গে খাঁচা খুলে দিল, কিন্তু পরের মুহূর্তেই সিংহ লাফ দিয়ে কিষানের দিকে নয়, সরাসরি রাজা বিক্রমের উপর হামলা করল। হঠাৎ এমনটা হবে আশা না করায় রাজা বিক্রম পড়ে গেলেন। তখনই কিষান লাফিয়ে সিংহের সামনে এসে দাঁড়ালো এবং সিংহের মুখে একটা ঘুষি মারল। পরের মুহূর্তেই সিংহটি নিচে পড়ে গেল এবং কিছুক্ষণ পরেই তার শরীর থেকে রক্ত বের হতে লাগলো এবং সিংহটি মারা গেল। এই দৃশ্য দেখে রাজা বিক্রম বিস্ময়ে ভরে গেলেন। তোমার তো বিশাল শক্তি আছে রাখাল। তুমি কেবল এই সিংহকে এক ঘুষিতেই মেরে ফেলোনি, বরং এই সিংহের হাত থেকে আমাদের প্রাণও বাঁচিয়েছ। আমরা তোমাকে এর জন্য প্রচুর পুরস্কার দিতে চাই। মহারাজ, আমি একজন রাখাল মাত্র। জঙ্গলে পশুদের নিয়ে চড়াই এবং পুকুরের ধারে বসে বাঁশি বাজাই। জঙ্গলে প্রায় বাঘ, চিতা আমার পশুদের বিরক্ত করার চেষ্টা করে, কিন্তু আমি থাকতে তারা পশুদের ছুঁতেও পর্যন্ত পারে না। এটা আমার জন্য একটা খেলা এবং এতে আমি বেশ মজা পাই। আর যে কাজ করে আমি মজা পাই সেই কাজ দেখানোর জন্য আমি অর্থ নিই না। আপনার প্রাণ বেঁচে গেছে, এটাই আমার জন্য পুরস্কার মহারাজ। এই বলে কিষান সেখান থেকে চলে গেল। রাজা বিক্রম তার মন্ত্রীর দিকে তাকালেন। খুবই অদ্ভুত মানুষ তো। সিংহকে মেরে ফেললো আর নিজের শক্তির উপর একটুও অহংকার করলো না, আর তার উপর পুরস্কার নিতে সোজাসুজি মানা করে দিল। এমন মানুষ পৃথিবীতে খুবই কম হয়। মহারাজ, চলুন এবার মহলে যাই। আপনার ভরসা হয়েছে নিশ্চয়ই যে আপনার রাজ্যে আজও বীর পুরুষেরা জন্ম নেন। ঠিক বলেছ মন্ত্রী। কিছুক্ষণ পর রাজা বিক্রম নিজের মহলে ফিরে গেলেন। এদিকে কিষান নিজের বাড়িতে পৌঁছালো এবং তার স্ত্রী রাধাকে সব ঘটনা বলল। আমি এটাই জানতাম। আরে মহারাজ যদি অর্থ দিচ্ছিলেন তাহলে সেটা নিলে না কেন তুমি? উনি তোমাকে পুরস্কার দিতে চাইলেন আর তুমি সেটা প্রত্যাখ্যান করে চলে এলে। রাধা, তুমি ভালো করেই জানো। কিষান তার বাক্য শেষ করার আগেই রাধা হাত তুলে তাকে থামিয়ে দিল। আমি জানি এরপর কি বলতে চলেছ তুমি। তোমার এই এক কথা শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গেছি। যাই হোক, ছাড়ো। রান্না করে দিয়েছি, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে বসে পড়ো। আমি তোমার জন্য গরম গরম রুটি বানাচ্ছি। কিষান হাসতে হাসতে হাত মুখ ধুতে চলে গেল। কিছুক্ষণ পর রাত হয়ে গেল এবং কিষান তার স্ত্রী রাধার সাথে ঘুমিয়ে পড়ল। একটি ঘন জঙ্গলের ভেতরে এক ধ্বংসস্তূপের মধ্যে একজন ব্যক্তি সৈনিকের মতো পোশাক পরে আগুন জ্বালিয়ে মন্ত্র পড়ছিল। তার আশেপাশে মানুষের কঙ্কালের খুলি পড়েছিল। কিছুক্ষণ পর সে আগুনে কিছু একটা দিল, যার ফলে আগুন আরো জ্বলে উঠল। সে ছিল সেনাপতি বলরাম। হে রাক্ষসরাজ, প্রসন্ন হও, তুমি প্রসন্ন হও। আমি তোমাকে খুশি করার জন্য অনেক মানুষের বলি দিয়েছি। এখন তো তোমাকে আমাকে শক্তি দিতেই হবে। এই কথা বলতেই জ্বলন্ত কাঠ থেকে কালো ধোঁয়া উঠল এবং পরের মুহূর্তেই সেই ধোঁয়া একটি রাক্ষসের আকৃতিতে পরিবর্তিত হলো।
অবশেষে তুই আমাকে প্রসন্ন করে ফেললি, হ্যাঁ সেনাপতি বলরাম? কে চাস বল তুই? আসলে আমি তো সুন্দর নগর রাজ্য শাসন করতে চেয়েছিলাম, কিন্তু আমার উদ্দেশ্য বুঝতে পেরে রাজা বিক্রম আমাকে অপমান করে রাজ্য থেকে বের করে দিয়েছিলেন। আমাকে প্রতারণা করে রাজ্য থেকে বিতাড়িত করেছিলেন রাজা। সে ভাবে যে আমি প্রতিশোধ নেব না, আমার প্রতিশোধ চাই, প্রতিশোধ। সেসব আমি জানি, তুই কে চাস সেটা বল। আমি চাই যে আমি এত শক্তিশালী হয়ে উঠি যে পৃথিবীর কোনো অস্ত্র আমার শরীর ভেদ না করতে পারে, আর আমি যার ওপরেই হামলা করি আমার হামলা যেন কখনো বিফল না হয়। রাক্ষস গভীর চিন্তায় ডুবে গেল। রাক্ষস বলল, ঠিক আছে, যা, তোকে একটা অস্ত্র দিচ্ছি। সেনাপতি বলরামের হাতে একটি তলোয়ার দেখা গেল। এই নে, এই তলোয়ার দিয়ে তুই যার ওপরেই হামলা করবে সে আর জীবিত থাকবে না। এই বলে রাক্ষস মন্ত্র পড়ল এবং পরের মুহূর্তেই সেনাপতি বলরামের সারা শরীরে রং বেরঙের রশ্মি জ্বলতে লাগল, যা কিছুক্ষণ পরে শান্ত হয়ে গেল। এই নে, তোর শরীরের ওপর আমি একটা সুরক্ষা বর্ম দিয়েছি। এটার ফলে কোনো অস্ত্র বা শস্ত্র এটিকে ভেদ করতে পারবে না। শুধুমাত্র একটি অস্ত্র আছে যা কালী গুহার ভেতরে পাওয়া যায়। এই শুনে সেনাপতি বলরাম চমকে গেল। সে বলল, এমন কোন অস্ত্র আছে যা তোমার তৈরি সুরক্ষা বর্মকেও ভেদ করতে পারে? সেটা একটা তলোয়ার, আর সেটা কোনো সামান্য তলোয়ার নয়, দেবতাদের তলোয়ার। সেটা কালী গুহার ভেতর একটি পুকুরের মধ্যে সুরক্ষিত রাখা আছে। এখনো পর্যন্ত কোনো মানুষ সেটা অর্জন করতে পারেনি। সেটা শুধুমাত্র সেই মানুষই পেতে পারে যার মন লোভ থেকে মুক্ত, যে খুব বীর, নিজের জীবনে খুশি থাকে এবং যে বড় থেকে বড় খাজানাকেও এমন ভাবে প্রত্যাখ্যান করে যেন তার কোনো মূল্যই তার কাছে নেই। এই শুনে সেনাপতি বলরাম হেসে উঠল। সে বলল, পরের দিন রাজা বিক্রম তার সিংহাসনে দরবার বসিয়েছিলেন। ঠিক তখনই সেখানে কালো ধোঁয়া ছেয়ে গেল এবং সেই ধোঁয়া সেনাপতি বলরামের রূপ ধারণ করল। হ্যাঁ, এটা কিভাবে হলো? বলি, তোর ভেতরে এই জাদুকরী শক্তি এলো কোথা থেকে? তোকে তো আমি শাস্তি দিয়ে আমার রাজ্য থেকে বের করে দিয়েছিলাম, বিশ্বাসঘাতক। সেটা কালকের কথা ছিল মহারাজ, আজকের সময় বদলে গেছে। এখন এই সিংহাসনে হয় তুমি বসবে, না হয় আমি। কে সিংহাসনে বসবে আর কে নয় তার ফয়সালা আমার ভবিষ্যতের ওপরই ছাড়ছি। ভবিষ্যতে কেন যাচ্ছ বিক্রম? আমি তোমাকে এখনই এবং এই মুহূর্তেই যুদ্ধের জন্য আহ্বান জানাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই ফয়সালা হয়ে যাবে যে সিংহাসনের আসল দাবিদার কে। রাজা বিক্রম সঙ্গে সঙ্গে নিজের তলোয়ার উঠালেন এবং বলরামের উপর আঘাত করলেন, কিন্তু তলোয়ার তার শরীর ছুঁতেও পারল না। হ্যাঁ, শেষ পর্যন্ত তুই কি শক্তি অর্জন করে এসেছিস সেনাপতি? মূর্খ রাজা, যখন তোর কাছে এসেছি তখন খালি হাতে আসিনি রে। এই বলে বলরাম তার জাদুকরী তলোয়ার দিয়ে বিক্রমের উপর আঘাত করল। রাজা বিক্রম চিৎকার করতে করতে মাটিতে পড়ে গেলেন। মন্ত্রী, এখন এই রাজ্যের রাজা আমি, ফয়সালা তুমি করো। তোমারও কি রাজা বিক্রমের মতো মরতে হবে, নাকি আমার পক্ষে থাকবে তুমি? না 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 না, আমি তো এই মহলের মন্ত্রী। রাজা চাই বিক্রম থাকুক আর আপনি, আমার তাতে কোনো পার্থক্য হয় না। তাহলে এসো, এখনই আমার দাসত্ব শুরু করো। দেখো তো বিক্রম জীবিত আছে নাকি মরে গেছে।